হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দুঃখিত, আজকে আসলে একটু তারা পারিবারিক একটু কারণে আসলে করতে পারিনি। হ্যাঁ, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আর কি, কেমন? আমাকে একটু সময় দিবেন। এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আসলে দুঃখিত। হ্যাঁ, অনিচ্ছাকৃত। জি, ইচ্ছা করে নয়। আসলে ওই যে আমার মেয়েটা একটু অসুস্থ, তো ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। এর জন্য ভেবেছিলাম হয়তো আগে ক্লাসটা নিয়ে শেষ করে দিব, কারণ ডাক্তারের ছিল আপনার সিরিয়ালটা পরে ছিল অনেক, এই কারণে। তো আস্তে আস্তে আবার লেট হয়ে গেল একটু। তো ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে। হ্যাঁ, একটু অপেক্ষা করালাম। প্রতিদিন তো একটু আগে দিয়ে দিই। হ্যাঁ, মেয়েটা একটু অসুস্থ থাকার কারণে ওইভাবে করতে পারিনি। একবার ভাবছিলাম ক্লাসটা আজকে পোস্টপোন করে দিব, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে না, আসলে সব কিছু মেনটেন করেই থাকতে হবে, এর জন্য আর কি। তো একটু সময় নিলাম আর কি। হ্যাঁ, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। আর এক মিনিট সময় নিব, খুব বেশি সময় নিব না। ঠিক আছে, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, জাস্ট এই এতটুকুর জন্য আর কি। হ্যাঁ, আশা রাখি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন। অনেক সময় হয়ে যায় আসলে, ব্যাচেলার মানুষ না, তো ব্যাচেলার হোক বা না হোক, পারিবারিক কিছু তো থাকেই, প্রবলেম থাকে, সমস্যা থাকে। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। তাই আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু মেয়েটা অসুস্থ আর কি। হ্যাঁ, এর জন্য আর কি লেট হয়ে গেছে আজকে, মানে টাইম মতো আজকে কিছুই করতে পারিনি। মোটামুটি শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, তো কতটুক করতে পারবো জানি না। আজকে একটু তাড়াহুড়া হয়ে গেল তো সব কিছুতে, যদি বিষয়টি ঠিক হয়নি। ঠিক আছে, মোটামুটি সাউন্ড ক্লিয়ার তো, দেখা যাচ্ছে তো সব কিছু নাকি? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। জি, তাহলে ভালো আছেন সবাই না? জি, আমি সব কিছু একটু করে দিই। আচ্ছা, মোটামুটি তাহলে আমাদের ওকে না? আর তেমন কিছু না আসলে, যে সিজনাল যে সমস্যাটা, এটাই আর কি, জ্বর ঠান্ডা এইসব। আবার একটু বেশি কান্নাকাটি করতেছিল হঠাৎ করে, এর জন্য তাই ভাবলাম যে একটু দেখাই আর কি। সাউন্ড ওকে ভাই? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা বেশ কয়েকটা দিন ধরে অনেক কিছুই করেছি আসলে। আজকে অনেকেই বিজ্ঞান কোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। বিজ্ঞান কোর্স নিয়ে আমরা ভেবেছি, এবং আপনাদের রিয়াদ স্যার এবং আমি দুজন মিলে একটা খুব সুন্দর একটা সলিউশন আপনাদের জন্য বের করেছি। যদিও সেটা জানি না, তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে এটা বেস্ট হবে আপনাদের জন্য। আমরা সর্বমোট 100+ লাইভ ক্লাস রেখেছি। তো এর মধ্যে প্রিলি এবং রিটেন, আর রিটেন, এই দুটোর উপর মোটামুটি পাবে। প্রিলির 15+15, হ্যাঁ, এই 30 মার্কস কভার করবে বিজ্ঞান কম্পিউটার থেকে। আর রিটেনের 60+25। ঠিক আছে, সব মিলে আমরা এইখানে কম্বাইন করে যে যতটুকু করাচ্ছি সেটা আপনার 85 মার্কস। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে 115 মার্কস ফুল প্রিপারেশন হয়ে যাবে আপনার। শুধু 15 মার্কসের একটা প্রেশার রিটেনে থেকে যাবে, এছাড়া আর কিছু না। যেটা আমরা পরীক্ষার পরে প্রিলি পরীক্ষাটা যেদিন হয়ে যাবে তার পর দিন থেকে 15 মার্কসের জন্য পড়াবো। আর প্রিলি পরীক্ষার অন্তত 1.5 মাস আগে
1.5 মাস আগে আমাদের এই পুরো 115 মার্কসের প্রিপারেশন আশা রাখি হয়ে যাবে। আর এই জায়গায় যে বিষয়টা একটু ছোট করে বলছি, জয়েন করতে করতে সবাই আর কি। আর মোট আপনার এখানে পরীক্ষা রাখা হয়েছে 40টা পরীক্ষা। এর মধ্যে 27টা হচ্ছে প্রিলি আর 17টা হচ্ছে রিটেন পরীক্ষা, ঠিক আছে। এবং কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাসে যা করানো হবে টপিক শেষে তার যে হাতে লেখা যে নোট সেটা আমরা দিয়ে দিব। তো 100 প্লাস ক্লাস আপনাদের জন্য এখানে রাখা হয়েছে এবং বলা যায় আমরা খুব নামমাত্র একটা সম্মানিত আসলে, ঠিক আছে। জানি না আপনারা কিভাবে নেবেন, সেটা হচ্ছে মাত্র 700 টাকার মধ্যে আসলে, হ্যাঁ 700 টাকার মধ্যে এই 115 মার্কসের প্রিপারেশন আমরা কমপ্লিট করাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই জাস্ট 700 টাকার মধ্যে আমরা এই পুরো জিনিসটা আসলে আপনাদের কমপ্লিট করাবো। আশা রাখি যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং প্রতিটা জিনিস টেক্সট বই ভিত্তিক প্লাস হচ্ছে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে তারপর করানো হবে। আমরা আশাবাদী আসলে আপনাদেরকে নিয়ে যে 45তম প্রিলি এবং প্রিলি আর হচ্ছে লিখিত এই দুইটার জন্য মানে আসলে মানে আমরা এটাকে টার্গেট করে তারপর কম্বাইন্ড একটা কোর্স করাচ্ছি যাতে করে আপনাদের আর কষ্ট করতে না হয়, ঠিক আছে। তো আপনাদের কাছে কি 700 টাকা মানে 100 প্লাস লাইভ ক্লাস এবং 115 মার্কসের প্রিপারেশন, মানে এইটা মানে আপনাদের কাছে কি খুব বেশি হয়ে যাবে যে 700 টাকা আমরা এই পরিশ্রমটুকু করে যে নিব আর কি, ঠিক আছে? খুব কি বেশি হয়ে যাবে? আচ্ছা, যাই হোক, অনেকে ভাববেন এই যে প্রচার চালানোর জন্য আসছি না, বেশ কয়েকজন আমাকে নক দিয়েছেন আসলে। এর জন্য আমরা যে প্ল্যানটা করেছি তার একটা সারসংক্ষেপ তুলে ধরলাম, হ্যাঁ সারসংক্ষেপ তুলে ধরলাম। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত টপিকটার নাম দিয়েছি অম্ল, ক্ষারক, লবণ। অম্ল পড়ার সময় একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে পিএইচ স্কেল সম্পর্কে আমাদের জানতে হয়। এটার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আর কি, ঠিক আছে, একটা প্রাথমিক ধারণা। কিন্তু যে বিষয়টা এটা প্রিলিতেও আছে রিটেনেও আছে, আবার বলছি প্রিলিতেও আছে রিটেনেও আছে। প্রিলিতে শুধু এইখানে একটা জিনিস সম্পর্কে বলেছে, সেটা হচ্ছে যে আপনার শুধু উল্লেখ করা অম্ল, ক্ষারক, লবণ, শুধু এই নামটুকু উল্লেখ করা। বাট রিটেনে আসলে এইখানে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে, যেমন অম্ল ক্ষারক সম্পর্কিত তত্ত্ব বা মতবাদ। রিটেনের কথা যদি বলি, অম্ল ক্ষারক সম্পর্কিত মতবাদ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অম্ল, ক্ষারক, লবণের সংজ্ঞা, ব্যবহার, বৈশিষ্ট্য, ঠিক আছে। এই ব্যবহার বলতে গেলে আমাদের দুইটা জিনিস দেখতে হয় এখানে, উপকারিতা অপকারিতা। উপকারিতা অপকারিতা। আর আমাদের দেখতে হয় সেটা হচ্ছে পিএইচ স্কেল। সংজ্ঞা, ব্যবহার, বৈশিষ্ট্য, প্রকারভেদ যদি থাকে। সংজ্ঞা যখন পড়ব অবশ্যই আমরা উদাহরণ সহ পড়ব, কারণ বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে আসলে এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন করেছে, যেমন দুটি করে অম্ল ও ক্ষারকের নাম সংকেত সহ, সংজ্ঞা সহ, এরকম। তো যাই হোক, এই জিনিসগুলো আছে আসলে। তো আমরা এই জায়গাটা থেকে কোন জিনিসটা থেকে আগে শুরু করা উচিত, মানে অম্ল, ক্ষারক, লবণ সম্পর্কে পড়তে গেলে কোন জিনিসটা
আগে থেকে মানে পড়া উচিত, সেটা হচ্ছে আমি মনে করি মতবাদটা দিয়ে আগে শুরু করা উচিত। যখন অম্ল ক্ষারকের মতবাদটা পড়ব তখন আমরা এর সংজ্ঞাটাও জানতে পারবো, এর উদাহরণটাও জানতে পারবো। তার মানে একটা পরিচিতি আমরা পাবো এই জায়গা থেকে। এই পরিচিতিটা যখন হয়ে যাবে, আমাদের পরিচয়টা যখন হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ব্যবহার, বৈশিষ্ট্য এগুলো কিন্তু মুখস্থ করেও করা যায়। ঠিক আছে, তা এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে জাস্ট বললাম আবার, অম্ল, ক্ষারক, লবণ, এই পিএইচ স্কেল আজকে আমাদের সামান্য আলোচনা। প্রিলি এবং রিটেনে দুই জায়গায় এই টপিকটা আছে, এবং প্রিলির সিলেবাসে শুধু উল্লেখ করা অম্ল, ক্ষারক, লবণ। রিটেনের সিলেবাসে স্পষ্ট উল্লেখ করা আছে অম্ল ক্ষারক সম্পর্কিত মতবাদ, অম্ল ক্ষারক লবণের সংজ্ঞা, উদাহরণ, ব্যবহার, উপকারিতা, অপকারিতা, বৈশিষ্ট্য এবং হচ্ছে প্রকারভেদ, আর হচ্ছে পিএইচ স্কেল সম্পর্কে আমাদের যে ধারণাটা সেটা আর কি নিতে হবে। তো আমরা যদি এতটুকু জিনিস, টপিকগুলোর নাম যদি লেখা হয়ে যায়, তাহলে আমরা শুরু করব আর কি। আমাদের যে পড়াটা যে জায়গা থেকে শুরু করা উচিত ঠিক সেই জায়গাটা থেকে শুরু করব। মুছে দিচ্ছি, কেমন? মুছে দিচ্ছি। আর আমি কিন্তু আগেই সরি বলে নিয়েছি আজকে লেট করার জন্য, আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ হচ্ছে আগেই বলেছি, যদিও মেয়েটা আমার অসুস্থ, এই কারণে আর কি। আচ্ছা, তো আসুন আমাদের এখান থেকে 1 নম্বর টপিক নাম্বার 1, সেটা হচ্ছে অম্ল ক্ষারক মতবাদ। যারা একটু আমরা নন সায়েন্সের, তাদের কাছে একটু কষ্ট হতে পারে, বাট আমি কয়েকটা ক্লু বলে দিব যেগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে আমাদের হয়তো ইজি হবে। ঠিক আছে, অম্ল ক্ষারক মতবাদ। আসলে মূলত এই জায়গাটায় আমাদের 3টা জিনিস দেখতে হয়। সারা জীবন যেভাবে পড়ে আসছে বিষয়টা ওই রকম না, এখানে 3টা মতবাদ আমাদের দেখতে হবে। এই 3টা মতবাদের মধ্যে একটা মতবাদের নাম হচ্ছে আরহেনিয়াস বা অ্যারেনিয়াস, অনেকে যেভাবে উচ্চারণ করে, আরহেনিয়াস বা অ্যারেনিয়াসের মতবাদ। অম্ল ক্ষারক সম্পর্কিত দ্বিতীয় যে মতবাদটা আমরা পড়ব সেটা হচ্ছে ব্রনস্টেড-লাউরির মতবাদ। ব্রনস্টেড-লাউরির মতবাদ। আর এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদ তো সরাসরি রিটেন পরীক্ষা উল্লেখ করেছে যে অম্ল ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদটি লিখুন। আচ্ছা, এদের মধ্যে এই 3 ধরনের অম্ল ক্ষারক সম্পর্কিত সবচেয়ে পুরাতন মতবাদটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম অম্ল ক্ষারক সম্পর্কিত মতবাদ প্রকাশ করেন। এই কারণে যদি পরীক্ষায় উল্লেখ করে যে অম্ল ক্ষারক সম্পর্কিত সনাতন মতবাদটি লিখুন, সনাতন মতবাদটি, তাহলে অবশ্যই আমরা কারটা অ্যান্সার করব বলেন তো? আরহেনিয়াসের মতবাদ। ব্রনস্টেড-লাউরি এই দুইজন বিজ্ঞানী কি করেছেন, যে একটা জিনিসের উপর ভিত্তি করে ওনারা অম্ল ক্ষারককে সংজ্ঞায়িত করেছেন। সেই জিনিসটা হচ্ছে প্রোটন। প্রোটনের উপর ভিত্তি করে আপনার অম্ল ক্ষারককে সংজ্ঞায়িত করেছেন। প্রোটনের উপর ভিত্তি করে কিভাবে সংজ্ঞায়িত করা যায় আমরা একটু পরেই দেখব। এই কারণে এই একটা জিনিসের উপর ভিত্তি করে মতবাদটা দিয়েছেন বিধায় এটাকে বলা হচ্ছে প্রোটনীয় মতবাদ। তাহলে যদি বলে প্রোটনীয় মতবাদ সম্পর্কে লিখতে, তাহলে আমরা ব্রনস্টেড-লাউরির মতবাদ সম্পর্কে লিখব। আর লুইস উনি আবার আরেকটা জিনিসের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করেছেন, সেটা হচ্ছে ইলেকট্রন। এই কারণে ওনার মতবাদকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। তাহলে সনাতন মতবাদ আরহেনিয়াস, সাধারণভাবে ছোটোবেলায় আমরা যেগুলো পড়ি। আচ্ছা, প্রোটনীয় মতবাদ এইটা শুধুমাত্র ইন্টারমিডিয়েটে। এই দুটো জিনিস ইন্টারমিডিয়েটের বই থেকে আমাদের দেখতে হয় যখন আমরা প্রিলি আর রিটেনের সিলেবাসটা কম্বাইন করি। অনেকে জানতে চান যে ইন্টারমিডিয়েটের বই পড়তে হয় কিনা। আসলে ইন্টারমিডিয়েটের বই ওইভাবে পড়তে হবে না, 2-1টা জিনিসের জন্য একটু সামান্য দেখে নিতে হয়। এর মধ্যে রসায়নের এই অংশটা এইচএসসির বই থেকে একটু দেখতে হয়, কিন্তু ওইখানে তো অনেক বিস্তারিত লিখেছে, সব লাগবে না, আমাদের শুধু মতবাদটা জানলেই হবে। কতটুকু পড়তে হবে সেটা তো আমি লিখাই দিব আজকে, কেমন? আচ্ছা, তো আমরা প্রথমে 1 নম্বরে এটা দিয়ে পড়ব, এটা শেষ হলে এটাতে যাব, আর এরপর যাব এটাতে, কেমন? আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এই 3টা মতবাদ সম্পর্কে আমরা জানব। তাহলে সংজ্ঞা দাঁড় করানো, চেনার ক্ষেত্রে সুবিধা, হ্যাঁ, আমরা অনেকভাবেই এই জায়গাটা থেকে পেতে পারি। ঠিক আছে, তাহলে একবার একটু খেয়াল করুন। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াসের যে মতবাদটা,
বিজ্ঞানী আর্হেনিয়াসের মতবাদ সর্বপ্রথম দিয়েছেন এই মতবাদটা, তাই বলছি সনাতন মতবাদ। তবে একটু খেয়াল করবেন, এখানে দুইটা শব্দ ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে বীজোজিত, আর একটা হচ্ছে বিয়োজিত। এই দুইটা শব্দের মিনিং এক না ভিন্ন, এটা আমাকে একটু বলেন। এই দুইটা বীজোজিত এবং হচ্ছে বিয়োজিত দুইটা শব্দের মিনিং এক না ভিন্ন? প্লিজ একটু জানান তো দেখি। নেক্সট ক্লাসের রুটিন তো দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রথম 10টা ক্লাসের রুটিন দেওয়া হয়েছে। কেউ একজন কি বলতে পারবেন যে এই দুটো যে শব্দের মিনিংটা একই না ভিন্ন? আচ্ছা, রেসপন্স একটু হচ্ছে, আসলে হয়তো আমার নেটটা স্লো মনে হচ্ছে, হয়তো বাস একটু পরে আসতেছে। আসলে এই দুইটার মিনিং কিন্তু ভিন্ন। ঘটনাটা আচ্ছা, তো এই জায়গাটা একটু বলি কেন ভিন্ন। হ্যাঁ, দুটার মিনিংটাই যাই। যেমন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা যৌগ। এই যৌগটাকে তাপ দিয়ে ভাঙব, আমরা তো খুব কমন এই বিক্রিয়াটা, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আর যেমন আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, এটা পানির মধ্যে বিশ্লেষিত হয়ে ধরেন সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করলো। এটা ধরেন যদি বলি যে ইনপুট, সে মানে বলার জন্য বোঝার জন্য বলছি, এটা ধরেন ইনপুট, এই অংশটা ধরেন আউটপুট। কিন্তু এই দুই ধরনের আউটপুটে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি? এইখানে প্রোডাক্ট হিসেবে, উৎপাদ হিসেবে ভাঙার পর যেটা পেলাম প্রথম বিক্রিয়ায়, এই 1 নম্বর বিক্রিয়ায়, সেখানে দেখা যাচ্ছে আমাদের যৌগ উৎপন্ন হয়েছে। আসলে একটা যৌগ ভেঙে মৌল বা যৌগ উৎপন্ন করতে পারে, ঠিক আছে? তবে আমরা এখানে দেখছি এটাও একটা যৌগ, এটাও একটা যৌগ। আর এটা ভেঙে আপনার উৎপন্ন করেছে এখানে একটা পজিটিভ আয়ন, আর এখানে একটা কি নেগেটিভ আয়ন। যখন একটা যৌগ ভেঙে মৌল বা যৌগ উৎপন্ন করে, মানে কোনো আয়ন না, তখন সেটাকে বলা হয় বিযোজিত হওয়া। আর যখন এরকম পজিটিভ নেগেটিভ আয়ন উৎপন্ন করবে, তখন সেটাকে আমরা বলবো বিয়োজিত হওয়া। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করুন, তাহলে এই যে পানি H2O, এটা ভেঙে ধরেন এটা হচ্ছে H2 আর হচ্ছে এই যে অক্সিজেন। আর আরেকটা যদি বিক্রিয়া এরকম লিখি, H2O, এটার বিশ্লেষণের ফলে H+ আয়ন আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। ধরেন এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। তাহলে বলেন তো 3 নম্বর বিক্রিয়াটা বিযোজিত না বিয়োজিত? যেহেতু এই যৌগটা ভেঙে মৌল বা যৌগ উৎপন্ন করেছে, কোনো আয়ন উৎপন্ন করেনি, তাই না, মানে এটা হচ্ছে বিযোজিত। আর এখানে যেহেতু আয়ন উৎপন্ন হয়েছে, তাই এখানে কি বিয়োজিত। এই যে আয়ন উৎপন্ন করেছে, এইখানে এই যে এইটা আর এইটা মিল তো খুঁজে পাওয়া যায়, ঠিক কি না? এখানেও পুডুলি আছে, ছোটবেলায় বলতাম আর কি, শূন্যটাকে বলতাম যে পুডুলি আর কি। যাই হোক, বিয়োজিত মানে হচ্ছে একটা যৌগ ভেঙে আয়ন উৎপন্ন হওয়া, বিযোজিত মানে হচ্ছে মৌল বা যৌগ উৎপন্ন হওয়া। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই আর্হেনিয়াসের এই মানে জিনিসটা অনুযায়ী তাহলে বিযোজিত বিয়োজিত হওয়া এক জিনিস না। বিযোজিত মানে ভেঙে মৌল বা যৌগ উৎপন্ন হওয়া, আর বিয়োজিত মানে হচ্ছে আয়ন উৎপন্ন হওয়া। তাহলে এই জিনিসটা যদি আমাদের একটু সেন্সটা হয় যে আসলে এই দুটো জিনিস এক না, এবং একটার জায়গায় আরেকটা রিপ্লেস করে না বুঝে লিখবো না, তো যদি এমনটা হয় তাহলেই আমরা আর্হেনিয়াসের মতবাদটা এখানে বুঝতে পারবো এবং অম্ল ক্ষারকের সংজ্ঞাটাও তৈরি করতে পারবো। বিষয়টা হচ্ছে কেমন, সেটা হচ্ছে যে এই জায়গাটায় যদি দেখেন, বিজ্ঞানী আর্হেনিয়াস বলছেন যে কোনো একটা যৌগ, সেই যৌগটা ভেঙে যদি H+ আয়ন উৎপন্ন করে, একটা যৌগ ভেঙে যদি H+ আয়ন উৎপন্ন করে, তাহলে সে হচ্ছে অ্যাসিড। আর কোনো একটা যৌগ সে ভেঙে বলতে যেটা বোঝাচ্ছে এখানে বিয়োজিত হয়ে, কারণ আয়ন উৎপন্ন করবে, তো বিযোজিত তো আর বলা যাবে না, এখানে বলতে হবে বিয়োজিত। কেউ যদি বিয়োজিতর জায়গায় বিযোজিত লিখি তাহলে কি সঠিক হবে বলুন? আচ্ছা, আর কোন একটা যৌগ সেটা বিয়োজিত হয়ে যদি OH- আয়ন উৎপন্ন করে, তাহলে তাকে আমরা বলবো ক্ষারক। তাহলে যে বিষয়টা দাঁড়ালো,
এই যে OH মাইনাস এটাকে আমরা বলি হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, এবং এটা আয়ন উৎপন্ন হয়েছে তাই আমরা বলতে পারি বিয়োজিত। তাহলে একটা বিষয় এখানে খেয়াল করুন, যে বিষয়টা সেটা হচ্ছে যে আর্হেনিয়াসের মতে অ্যাসিড হবে তারাই যারা বিয়োজিত হয়ে, যে যৌগগুলো বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। যেমন খেয়াল করুন HCl, ধরেন এটার নাম আমরা জানি না, এটার নাম জানি না, কিন্তু যে এটা যখন ভাঙে তখন দেখলাম ধরেন H+ আয়ন আর হচ্ছে Cl-, এই। তাহলে এই যে এই যৌগটা ভেঙে H+ আয়ন উৎপন্ন করলো, তাহলে এই যৌগটাকে বলতে পারবো কি অ্যাসিড। আবার ধরুন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন ভাঙলো, এই ভাঙার পর সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করলো, এই যে দেখুন এটা পাওয়া গেছে। তাহলে যখন এই যৌগটা বিয়োজিত হয়ে এটা পাওয়া গেল, তখন কিন্তু আমরা তাকে কি বলতে পারবো, ক্ষারক বলতে পারবো। যদিও ক্ষার ও ক্ষারকের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী এখন যদি সাধারণভাবে আমরা বলতে চাই, তাহলে একটা যৌগ যদি বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাহলে তারা হচ্ছে অ্যাসিড, আর একটা যৌগ যদি বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো, ক্ষারক বলতে পারবো। এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের, মানে অম্ল এবং ক্ষারকের সাধারণ যে সংজ্ঞাটা, একদম সাধারণ যে সংজ্ঞাটা, সেটা আর্হেনিয়াস দিয়েছেন। তাহলে এখন এই সংজ্ঞাটা আমরা লিখে নিই এবং এর আলোকে উদাহরণগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? উদাহরণগুলো বোঝার চেষ্টা করি যাতে করে আমরা তৈরি করতে পারি, কেমন? তা আমি এই সংজ্ঞাটা এখন একটু লিখাই দিচ্ছি, সংজ্ঞাটা লিখাই দিয়ে তারপর আমি দেখাচ্ছি যে আসলে একদিকে আমি অম্লের সংজ্ঞাটা লিখবো, আরেকদিকে এসের সংজ্ঞাটা লিখবো। তাহলে এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদেরকে এবার এক জায়গায় আমি লিখছি অ্যাসিডের সংজ্ঞা, তবে কার মত অনুযায়ী, আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী, ঠিক আছে? তা আমরা বলতে পারি যে এই যে অ্যাসিডের সংজ্ঞাটাই, সেটা হচ্ছে আর্হেনিয়াসের মতে, বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে যে সকল পদার্থ বিয়োজিত হয়ে, এই যে এই জায়গাটা বিযোজিত বলবো না, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ব্র্যাকেটে লিখে দিলাম H+, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাকে অ্যাসিড বলে বা অম্ল বলে, তাকে অ্যাসিড বলে। তাহলে একটা এক্সাম্পল আমরা এখানে দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে ওই আগের মতো HCl, এটা ভাঙলো H+ আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই জায়গা থেকে একটা তীর চিহ্ন এই জায়গায় দিলাম, তাহলে বুঝালাম এটা হচ্ছে অ্যাসিড। কেন অ্যাসিড? কারণ সে এই জায়গায় H+ আয়ন উৎপন্ন করছে। তাহলে যে সকল পদার্থ বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলছি কি অ্যাসিড। ঠিক একই রকমভাবে আর্হেনিয়াসের মতে যদি ক্ষারকের সংজ্ঞাটা আমরা দিই, বেইজের সংজ্ঞাটা, ক্ষারকের সংজ্ঞাটা, ইংরেজিতে তো বেইজ বলছি, ক্ষারকের সংজ্ঞাটা দিই, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে যে সকল পদার্থ বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন বা OH- উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। এক্সাম্পল হিসেবে আমরা একটা নিতে পারি, তারপর একটা মেকানিজম আমরা দেখব। তাহলে এখন একটা বিষয়, এই জায়গাটায় প্রথম অংশটা ধনাত্মক, পরের অংশটা ঋণাত্মক। আমরা জানি যে এটা ভাঙলে সোডিয়াম আর হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই যে যৌগটা, এটা ভেঙে এই যে হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন করলো, তাই এটাকে আমরা বলছি ক্ষারক বা বেস।
তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে অম্ল এবং ক্ষারকের একটা সাধারণ সংজ্ঞা। যে সকল পদার্থ বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করবে তারা অ্যাসিড, যারা OH উৎপন্ন করবে OH- তারা হচ্ছে কি ক্ষারক। তো এখন একটা বিষয় হচ্ছে খুব কমন কয়েকটা অ্যাসিড আর হচ্ছে খুব কমন কয়েকটা ক্ষারক যদি আমরা একটু তৈরি করতে চাই এবং আমাদের মতো করে নামকরণ করতে চাই, আমরা তো সংজ্ঞাটা দেখলাম, সংজ্ঞাটা তোলা হয়েছে কিনা প্লিজ, সংজ্ঞাটা তোলা হয়েছে কিনা, তারপর আমরা এক্সাম্পল, সাধারণ এক্সাম্পলগুলো কিভাবে তৈরি করতে পারি সেটা আমি আপনাদেরকে বলবো। জি, সাধারণ সংজ্ঞাটা মানে এই সংজ্ঞাটা তোলা হয়েছে কিনা, সংজ্ঞাটা যদি তোলা হয় তাহলে এবার একটা বিষয় এই জায়গাটায় আছে। হ্যাঁ, তোলা হয়েছে সাধারণ সংজ্ঞাটা? ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করুন, আপনি মনে রাখবেন এই অ্যাসিডের জন্য আরএনএসের মতবাদ অনুযায়ী আমাদের H+ আয়ন লাগবেই, H+ আয়ন লাগবেই। এই H+ আয়নের সাথে, ঠিক আছে, H+ আয়ন যেহেতু লাগবে পজিটিভ, এখন আনতে হবে নেগেটিভ যে অংশগুলো। নেগেটিভ অংশগুলোর মধ্যে যেমন আমরা যুক্ত করতে পারি Cl-, যাকে আমরা বলছি ক্লোরাইড আয়ন Cl-। আচ্ছা, আমরা এর সাথে যুক্ত করতে পারি SO4 2- সালফেট। শুধু কষ্ট করে কি করতে হবে জানেন, কষ্ট করে যারা আমরা নন সায়েন্সের, এই যে ক্লোরাইড Cl2, এটা তো ক্লোরিন বা Cl দিয়ে বোঝায় ক্লোরিনকে, বাট Cl- এটা হচ্ছে ক্লোরিনের একটা আয়ন, যেটা হচ্ছে ক্লোরাইড বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেগেটিভ আরেকটা খুব কমন আয়নের মধ্যে সেটা হচ্ছে নাইট্রেট। আচ্ছা, আর আরেকটা যে খুব কমনের মধ্যে আমাদের জন্য জাস্ট বিসিএস প্রিলির জন্য যতটুকু দরকার তার আলোকে বলছি ফসফেট, ঠিক আছে, এটা হচ্ছে কি ফসফেট। এগুলো হচ্ছে এই যে মূলক বা যৌগমূলক বলতে পারি, হ্যাঁ, যৌগমূলক, এটা মূলক, এগুলো যৌগমূলক। এখন একটা বিষয় খেয়াল করুন, যে বিষয়টা আমরা বললাম, একটা কথা বললাম এখানে মূলক, আরেকটা কথা বললাম যৌগমূলক। মনে রাখবেন মূলক বা যৌগমূলক মানেই হচ্ছে আয়ন, আয়নটা পজিটিভ হতে পারে, আয়নটা নেগেটিভ হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। তবে মূলক মানে একটা মৌল যখন আয়নে পরিণত হয়, ক্লোরিন একটা মৌল, সেই আয়নে পরিণত হয়েছে তাই বলবো মূলক। আর একাধিক মৌল মিলে যদি আয়নে পরিণত হয়, যেমন এখানে সালফার একটা, এখানে অক্সিজেন কয়টা, 4টা, তাহলে এই দুটো জিনিস মিলে একটা আয়ন তৈরি করছে, তখন এটাকে আর মূলক বলা যাবে না, তখন বলতে হবে কি যৌগমূলক। তো এখন এই কয়টা জিনিস যদি মনে রাখি, আমরা একদম খুব কমন 4টা অ্যাসিড আমরা তৈরি করতে পারবো এবং নামকরণ করতে পারবো। আচ্ছা, তো এখন এই জায়গাটা আমি একটু মুছে দিই, হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে দিয়ে এবার আসুন যারা আমরা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আসলে কারণ যারা সায়েন্সের তারা এমনিই পারে এগুলোর নামগুলো। এখন ধরেন এটা তো লাগবে অ্যাসিড তৈরি করার জন্য, এর সাথে যদি এটা যুক্ত করি তাহলে ঘটনাটা কি ঘটে, এই যে H+ তার সাথে Cl-, এই দুটো জিনিস একসাথে করব, H+ তো আসেই, কারণ আমরা বলছিলাম এমন একটা যৌগ যে বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করবে, তাহলে এটা আছে আর একটা নেগেটিভ আয়ন আছে, এই দুইটা মিলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি HCl। এখন এই জায়গায় হচ্ছে 1, এই জায়গায় 1, আপনি বলতে পারেন যে স্যার নিয়মটা হচ্ছে যখন দুজন একসাথে হয় তখন এর জিনিস এর কাছে চলে যাবে আর এর জিনিস এর কাছে চলে যাবে, কারণ যখন একাধিক জিনিস মিলে একটা যৌগ তৈরি করে তখন নিজেদের মধ্যে যে এই যে আয়ন বা চার্জের কথা যেটাই বলুন সেটা ইন্টারচেঞ্জ হয়, এরটা এর কাছে আসবে, এরটা এর কাছে আসবে, তাহলে 1 আসলো, তারপর এটাকে আমরা লিখতে পারি HCl। দেখেন তো HCl এটা হচ্ছে ক্লোরাইড আয়ন ছিল ক্লোরাইড আয়ন, আর হাইড্রোজেন মানেই অ্যাসিড, আর ক্লোরিন আছে, তাহলে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব কমন একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর যদি H+ কে আমরা সালফেটের সাথে যদি যুক্ত করি তাহলে এই যে H+
এই হচ্ছে SO4 2-, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে সালফেটের যে সংকেতটা। তো এখন নিয়মটা কি, যখন একসাথে হবে তখন এরটা এর কাছে চলে যাবে আর এরটা এর কাছে চলে যাবে, এর আছে 2 এর কাছে আসবে আর এর আছে 1 এর কাছে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, সেটা হচ্ছে এইচ এর কাছে আসলো সালফেটের 2টা চলে আসলো আর সালফেটের কাছে চলে গেল হাইড্রোজেনের 1। তার মানে এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে H2SO4। তার মানে এই জিনিসটা এটা ছিল সালফেট, হাইড্রোজেনের কারণে এখন একটা অ্যাসিড হয়ে গেল। তাহলে সালফেট থেকে কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হয়ে গেল সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে অ্যাসিডের মধ্যে H+ আছে কিনা, আছে। তাহলে খুব কমন অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব কমন অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড। যখন এইটা আবার এর সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে কি জানেন, HNO3, মানে কি নাইট্রিক অ্যাসিড। যখন এইটা এর সাথে যুক্ত হবে, H+ আয়ন যখন এর সাথে যুক্ত হবে তখন এই 3 চলে আসবে H+ এর কাছে আর এটার 1 চলে যাবে এর কাছে। তার মানে আমরা লিখতে পারি H3PO4, তার মানে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। যখন এটা কার্বনেটের সাথে যুক্ত হবে তখন এটা হয়ে যাচ্ছে কি H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে আসলে অ্যাসিডের নামগুলো, সাধারণ অ্যাসিডগুলো চাইলেই আমরা তৈরি করতে পারি। তাহলে এই যে প্লাসের সাথে মাইনাসগুলো আমরা একে একে যুক্ত করে দিব, যুক্ত করে দিলে অ্যাসিড হয়ে যাচ্ছে H+ ক্লোরাইড। তাহলে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পেটে থাকে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমাদের পেটে অ্যাসিড থাকে, তাহলে এই অ্যাসিড আমাদের কি কোনো ক্ষতি করে না বা কি উপকার করে, এই ব্যাপারে একটু পরে আসতেছি পিএইচ স্কেলটা নিয়ে যখন কথা বলবো। তাহলে এটা যখন এর সাথে যুক্ত হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যখন এর সাথে যুক্ত হলো তখন সালফিউরিক অ্যাসিড সালফেটের সাথে, যখন নাইট্রেটের সাথে যুক্ত হলো নাইট্রিক অ্যাসিড HNO3, যখন H+PO4 3- এর সাথে ফসফেটের সাথে যুক্ত হলো আয়নের সাথে তখন H3PO4 ফসফরিক অ্যাসিড, আর যখন H+ কার্বনেটের সাথে যুক্ত হলো তখন কার্বনিক অ্যাসিড। তাহলে দেখেন তো খুব কমন যে 5টা অ্যাসিডের নাম আমরা জেনে গেলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তাহলে এখন একটা কথা বলেন, এই সাধারণ 5টা অ্যাসিডের নাম কার্বনিক অ্যাসিড, এই অ্যাসিডের নাম বা এই 5টা অ্যাসিড, এই যে অনেক সময় এক্সাম্পলে বলে যে প্রশ্নটা এইভাবে করে যে অ্যাসিডের সংজ্ঞা লিখুন এবং 2টি করে অ্যাসিডের নাম লিখুন সংকেত সহ। তাহলে অ্যাসিডের সংজ্ঞা তো একটু আগে বললাম যে আরহেনিয়াসের মতে হচ্ছে যে পদার্থগুলো বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে অ্যাসিড। তো 2টা অ্যাসিডের নাম ধরেন HCl, সালফিউরিক অ্যাসিড। 5টা অ্যাসিডের নাম জানলাম, 5টা তো আর আসবে না, সর্বোচ্চ 2টা বা 3টা আসে। তাহলে 2টা নাম দিয়ে 2টা সংকেত লিখে নাম দেওয়া যাবে না, পারা যাবে কিনা এই বিষয়টা। তাহলে দেখেন মেকানিজমটা কি, এই আয়নগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আর কিছু দরকার নেই। আমরা H+ এর সাথে, কারণ H+ ছাড়া যেহেতু অ্যাসিড হবে না এই জায়গাটায়, এর সাথে এগুলো যুক্ত করে দিলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে এতটুকু তোলা হয়েছে কিনা, এই 5টা অ্যাসিডের নাম তোলা হয়েছে কিনা প্লিজ একটু জানান। পাঁচটা অ্যাসিডের নাম তোলা হয়েছে কিনা প্লিজ একটু জানান। রিটেনের শুধুমাত্র এই একটা টপিকে গিয়ে আমাদের একটু ঝামেলা করবে। কেন করবে? যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের কাছে এই যে প্রতীক, সংকেত, যোজনী, এই সংকেতগুলো কিভাবে তৈরি হচ্ছে এটা নিয়ে একটু ঝামেলা করবে। তো প্রিলি পড়ার সময় ওইটা একটু গুছায় নিলেই হয়, কয়েকটা জিনিস জাস্ট পড়তে হবে, এর বেশি কিছু দরকার নেই। তো আমরা তো এখানে পিএইচডি করবো না, বাট মূল বেসিকের জিনিসটা একটু জেনে নেব যে কীভাবে হচ্ছে। আচ্ছা স্যার, 2টি দুর্বল 2টি শক্তিশালী অ্যাসিডের নাম। আচ্ছা, 2টা দুর্বল 2টা শক্তিশালী, আসতেছি এই বিষয়টাতে। তাহলে জৈব আর অজৈব অ্যাসিডটা পড়াতে হবে আমাকে, কেমন? জৈব অ্যাসিডগুলো দুর্বল, আর এই যে এখানে যেগুলো লিখছে এগুলো হচ্ছে শক্তিশালী তার তুলনায়। আচ্ছা, এবার এই বিষয়টাই আসে, সেটা হচ্ছে এবার একটু খেয়াল করবেন, কেমন? ক্ষারকের সংজ্ঞাটা আমরা লিখেছি। ক্ষারকটা তৈরি করার সময় আমাদের অবশ্যই যেটা লাগবে, যেমন আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড লিখেছি একটু যদি খেয়াল করেন, এটা ছিল পজিটিভ অংশ,
এটা ছিল কি নেগেটিভ অংশ, বাট এটা না থাকলে কখনোই ক্ষারক বলা যাবে না। আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে পজিটিভ অংশটা, পজিটিভ অংশ কার থেকে আসে? অবশ্যই বলতে পারি সেটা ধাতু থেকে আসে। তার মানে আমাদের লাগবে ধাতু। ধাতু মানে হচ্ছে ধাতব আয়ন, ধাতব আয়ন। তার মানে কাকে লাগবে? পজিটিভকে লাগবে। পজিটিভের সাথে যদি আমরা হাইড্রোক্সিল বা অক্সাইড O2 মাইনাস, এটা হচ্ছে হাইড্রোক্সিল, আর এটা হচ্ছে কি অক্সাইড। এই দুটো জিনিস যদি আমরা অ্যাড করি, মানে এই দুটা জিনিস যদি থাকে, তাহলে সেটা কি হতে পারে? ক্ষার বা ক্ষারক হতে পারে, ক্ষার বা ক্ষারক। তা আমরা আপাতত ক্ষারক বলছি। তো তাহলে আমাদের দরকার পজিটিভ আয়ন, এর সাথে এটা বা এটা যুক্ত করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, একটা ধাতু হিসেবে ধরলাম সোডিয়াম একটাই, এই যে সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, জারণ সংখ্যা নির্ণয়ের সময় মনে আছে কিনা সোডিয়ামের বেলায় লিখছিলাম সোডিয়াম প্লাস। আচ্ছা, পটাশিয়ামের বেলায় লিখেছিলাম পটাশিয়াম প্লাস, ক্যালসিয়ামের বেলায় লিখেছিলাম কি ক্যালসিয়াম 2 প্লাস। এই জিনিসগুলো এখন এই জায়গায় কাজে লাগবে। দেখেন কিভাবে, আমি যখন একটা ধনাত্মক আয়ন হিসেবে সোডিয়াম আয়নের সাথে যখন হাইড্রোক্সিল আয়ন যুক্ত করে দিব, এটারও এক ইন্টারচেঞ্জ হলেও এর জিনিসটা এর কাছে আসলে বা এরটা এর কাছে আসলে কোনো ইফেক্ট হবে না। তার মানে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে নামটা হচ্ছে কি সোডিয়াম, প্রথমে ধাতব অংশের নামটা বলতে হবে, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সিল মিলে হয়ে গেল হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যৌগটা হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন যদি আমি সোডিয়াম আয়নের সাথে অক্সাইড আয়নটা দিতাম, তাহলে এটা কি হয়ে যেত? সোডিয়াম, এটা অক্সাইড, তাহলে সোডিয়াম অক্সাইড। এটা হয়ে যাবে এই যে দুইটা অক্সিজেনের 2 সোডিয়ামের কাছে আসলো, আর সোডিয়ামের 1 অক্সিজেনের কাছে গেল, তাহলে এটাকে তো আমরা এটাই লিখতে পারি সোডিয়াম অক্সাইড। নাম হয়ে গেল কি সোডিয়াম অক্সাইড। তাহলে এই যে দেখেন সংকেতটা, অনেক সময় এই যে আমরা অনেকে প্রশ্ন করি যে স্যার এখানে 2 দিল কেন? এই দুইটা আসছে অক্সিজেনের, এর দুইটা এর কাছে আসছে, এরটা এর কাছে গেছে। এই যে 2 অক্সিজেনের আর সোডিয়ামের 1 এই জায়গায় গেল। তাহলে যখন তারা মিলিত হয় তখন একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করে এই জিনিসগুলো। তাহলে দেখেন, আমি যদি পটাশিয়ামের সাথে হাইড্রোক্সিল দিতাম, তাহলে কি হতো? সোডিয়ামের জায়গায় এখানে কি লিখতাম? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়ামকে যদি এই জায়গায় দিতাম, তাহলে এটা কি হয়ে যেত? পটাশিয়াম অক্সাইড। আমি যদি ক্যালসিয়ামকে দিতাম হাইড্রোক্সিলের সাথে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি এটাকে এর সাথে দিতাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হয়ে যেত। তাহলে দেখা যাচ্ছে এই যে পটাশিয়াম অক্সাইড K2O হয়ে যেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়ামের 2 হাইড্রোক্সিলের কাছে চলে গেল, আর হাইড্রোক্সিলের 1 এই জায়গায় চলে আসলো। আবার হয়ে যেত ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামেরও 2, অক্সিজেনের কত? 2। আদান প্রদান হলেও 2 ক্যান্সেল আউট হয়ে গেল, কি এটা কি হয়? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে এই যে বিষয়টা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে যে আমরা এই ক্ষারককে চাইলে তৈরি করতে পারি, আমাদের দরকার ধাতব আয়ন। সেই ধাতব আয়নের সাথে এই জিনিসগুলো যদি অ্যাড করে দেই, তাহলেই সেটা কি হয়ে যাচ্ছে? ক্ষারক হয়ে যাচ্ছে। তাহলে ক্ষারক তৈরি করার জন্য আমাদের দরকার ধাতব আয়ন, পজিটিভ আয়ন, আর দরকার এই দুইটা জিনিস। আর অ্যাসিড তৈরি করার জন্য দরকার ছিল H+ আয়ন আর বিভিন্ন মূলক বা যৌগমূলক। তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে কয়েকটা ক্ষারকের নাম এখান থেকে দেওয়া যাবে কিনা? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এইভাবে আমরা ধাতব আয়ন যুক্ত করে আমরা চাইলে আরও অনেকগুলো ক্ষারকের নাম আমরা তৈরি করতে পারবো। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা শব্দ আপনারা বলেন যে আমাদেরকে একটু ঝামেলা করে অনেক সময়, আমি এটা একটু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে ক্ষার ও ক্ষারক। ঝামেলা করে যে জিনিসটা, যে দুইটা শব্দ, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্ষারক। এখন ক্ষারকের সংজ্ঞায় আমরা বলছি যে যারা বিয়োজিত হয়ে OH- তৈরি করে। আসলে OH- প্লাস থাকতে পারে কি আপনার অক্সাইড আয়ন, ঠিক আছে? যেমন
আমরা বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকেও ক্ষারক বলতে পারবো, সোডিয়াম অক্সাইড এটাকেও ক্ষারক বলতে পারবো। কিন্তু ক্ষারকগুলোর মধ্যে কেউ আছে, মানে যদি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়, আর কিছু আছে পানিতে দ্রবীভূত হয় না। মূলত যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকেই ক্ষার বলা হয়, যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকেই ক্ষার বলা হয়। তাহলে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষারকের প্রতিনিধি হিসেবে যারা আছে সবাইকে ক্ষারক বলছে, কিন্তু এই ক্ষারকগুলোর মধ্যে কেউ যদি এমন থাকে যারা পানিতে দ্রবীভূত হবে তাদেরকে আলাদাভাবে আমরা ক্ষার বলবো, আর যারা পানিতে দ্রবীভূত হবে না তারা তো ক্ষারকই। ক্ষারকের মধ্যে কিছু আছে যারা যদি পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বিশেষভাবে ক্ষার বলা হয়। তাহলে এখন একটা বিষয় আপনারা খেয়াল করুন, সেটা হচ্ছে ক্ষার তো ক্ষারকেরই অন্তর্ভুক্ত, কারণ ক্ষারকের মধ্যে কেউ কেউ পানিতে ডুবে যায়, পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা এই কারণেই তো প্রশ্নটা এরকম হয় যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে ক্ষার এবং ক্ষারকের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ক্ষার তো ক্ষারক, এটা কথাটা ঠিক, কিন্তু ক্ষারকের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হবে তাদেরকে আলাদাভাবে আমরা বলতে পারবো ক্ষার, বাট ওভারঅল সবাইকে আমরা কি বলতে পারবো? ক্ষারক। তাহলে ক্ষারক শব্দটা ব্যবহার করাটা মানে রিস্ক নেই, কিন্তু যদি আমরা জানি যে কেউ পানিতে দ্রবীভূত হচ্ছে কোনো ক্ষারক, তাহলে তাকে আমরা আলাদাভাবে ক্ষার বলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দুইটার সংজ্ঞা, না OH মাইনাস দেয়, হ্যাঁ এটা তো ভুল না, কেন ভুল হবে? আর্হেনিয়াস তো এই কথাটাই বলছেন, যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে OH মাইনাস দিবে তারা তো ক্ষারক। আর্হেনিয়াসের মতে এই সংজ্ঞাটা ভুল না, তবে আর্হেনিয়াসের কথাটা যদি আমরা উল্লেখ করে দিই তাহলে সুন্দর হবে বিষয়টা, তাহলে বোঝা যাবে যে পরীক্ষার খাতায় যখন রিটেনে লিখবো তখন বোঝা যাবে যে না এই জিনিসটা সম্পর্কে আমরা জানি আসলে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখি, এই যে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে পার্থক্য করার জন্য খুব কমন দুইটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে লিটমাস পেপার, আর আরেকটা হচ্ছে পিএইচ স্কেল। আরও কিছু দ্রবণ আছে আলাদাভাবে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে রাখলে বর্ণ পরিবর্তন হয়, বাট এই দুইটার ব্যাপারে আজকে বলছি আর কি। ওইগুলো তো নির্দেশক, এইগুলোকে নির্দেশক বলা যাবে। নির্দেশক মানে হচ্ছে দ্রবণের মধ্যে, ধরেন দ্রবণটা জানি না সেটা অম্ল হবে না ক্ষারক হবে, তার মধ্যে রাখলে বর্ণ পরিবর্তন বা মানের পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক। এখন লিটমাস পেপার, তো এখন লিটমাস পেপার ধরেন এইখানে একটা পাত্রের মধ্যে আমাদের একটা দ্রবণ আছে, কিন্তু এটা অ্যাসিড না ক্ষারক আমরা জানি না। আমরা যদি লিটমাস পেপারটাকে এর মধ্যে ডুবাই, হ্যাঁ এর মধ্যে যদি ডুবাই, এই লিটমাস পেপারটা যখন ডুবালাম তখন দেখলাম এটার যে বর্ণটা, এই লিটমাস পেপারের যে বর্ণটা এই নমুনা দ্রবণের মধ্যে যখন ডুবালাম, নমুনা দ্রবণ, তখন দেখলাম এটা নীল থেকে বর্ণটা পরিবর্তন হয়ে গেল লাল। তাহলে যদি লিটমাস পেপার কোনো দ্রবণের মধ্যে রাখলে এটা নীল থেকে লাল হয়ে যায়, এই যে দেখেন বর্ণ পরিবর্তন করলো কিনা, নীল থেকে বর্ণটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেল, তাহলে বুঝে নিব এই দ্রবণটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিডের বেলায় মানে একটু দুষ্টুমি করে এটা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এনি খালা, এতে হচ্ছে অ্যাসিড, নিতে হচ্ছে নীল, আর লাতে হচ্ছে কি লাল। তার মানে অ্যাসিড নীলকে কি করে? লাল করে। আচ্ছা, লিটমাস পেপার যদি আমি নমুনার মধ্যে মানে এর মধ্যে ডুবাই এবং সেটা যদি লাল থেকে নীল হয়ে যায়, লাল থেকে নীল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা আসলে অ্যাসিড না, এটা তখন কি হয়ে যাবে? ক্ষারক। তাহলে বুঝা গেল লিটমাস পেপার দিয়ে বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা কিন্তু পরিবর্তন করতে পারি, ঠিক আছে? আমরা নির্দেশ করতে পারি যে দ্রবণটা অ্যাসিড হবে না ক্ষারক হবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা আবার স্বাদ দিয়েও বুঝতে পারি। যেমন সাধারণত যে অ্যাসিডের যে স্বাদটা সেটা হয় একটু টক স্বাদযুক্ত, আর এটা যেটা হয় সেটা হচ্ছে একটু কটু স্বাদযুক্ত, ঠিক আছে? টক স্বাদ আর হচ্ছে কি কটু স্বাদযুক্ত। তো এখন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে পিএইচ স্কেল তো রিটেনেও আছে, আবার পিএইচ স্কেল প্রিলিতেও আছে।
এখন এই প্রিলিতে আছে বলতে সরাসরি উল্লেখ নেই, কিন্তু অ্যাসিডটা পড়তে গেলে এটা লাগবে, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমরা এখানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে পিএইচ স্কেল থেকে, তাই পিএইচ স্কেলটা এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে কাজে লাগতে পারে সেটার ব্যাপারে এখন একটু বলবো। তাহলে দেখেন, এই যে জিনিসটা দিয়ে আপনি অম্ল ক্ষারকের মধ্যে পার্থক্য করতে পারছেন তাকেই মূলত বলা হয় নির্দেশক। তাহলে নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করতে পারে অ্যাসিড হবে না ক্ষারক হবে। আবার পিএইচ স্কেল সেখানে মানের পরিবর্তনের মাধ্যমে কি করতে পারবে, বলতে পারবে সেটা অ্যাসিড হবে না ক্ষারক হবে। তাহলে এবার একটু খেয়াল করুন একটা বিষয়, তাহলে পিএইচ স্কেল বলতে আমরা আসলে তাহলে কি বুঝবো? ঠিক আছে, পিএইচ স্কেল আসলে এইটা হচ্ছে একটা স্কেল। তাহলে স্কেলের মধ্যে কি থাকে, মান থাকে, আর এই মান দ্বারা আমরা কার মধ্যে পার্থক্য করতে পারবো, আমরা অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে পার্থক্য করতে পারবো। তার মানে যে স্কেলের মানের মাধ্যমে অম্ল ও ক্ষারককে নির্দেশ করা যায় তাকেই কি বলে, পিএইচ স্কেল। তাহলে আমরা কি বলতে পারি, যে স্কেলের মানের মাধ্যমে অম্ল ও ক্ষারকের মধ্যে পার্থক্য করা যায় তাকে পিএইচ স্কেল বলে। পিএইচ স্কেল বলে, লেখা হয়েছে। তাহলে যে স্কেলের মানের মাধ্যমে অম্ল ও ক্ষারকের মধ্যে পার্থক্য করা যায়, পার্থক্য না বলে এই কথাটা সুন্দর হয়, নির্দেশ করা যায়, অম্ল ও ক্ষারককে নির্দেশ করা যায়। পার্থক্য তো করা যাবেই, তবে সুন্দর হয় অম্ল ক্ষারককে নির্দেশ করা যায়। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই জায়গায় বারবার একটা শব্দ বলছি পিএইচ। তো পিএইচ জিনিসটা কি, আসলে এইখানে এই পি দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে পটেনশিয়াল। অনেকে বলে এটা পটেনশিয়াল না, অনেকে এটাকে পাওয়ারও বলে, কিন্তু আমি বলি যে মোস্ট প্রিফারেবল হচ্ছে পটেনশিয়াল শব্দটা। আর এইচ দিয়ে এখানে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এইচ প্লাস আয়ন। তো এখন মূল বিষয়টা হচ্ছে এই যে পিএইচ, এই পিএইচটা কার সাথে যুক্ত, এইচ প্লাস আয়নের সাথে। তাহলে দ্রবণের মধ্যে যখন আয়ন থাকে সেই আয়নের ঘনমাত্রা থাকে, ঘনমাত্রা কম হতে পারে বেশি হতে পারে। আসলে এই জায়গায় মূলত যে জিনিসটা দরকার, আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দরকার। মনে রাখবেন এটা তো হচ্ছে হাইড্রোজেন আয়ন, ভিতরে যেটা লিখছি ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন আয়ন, আর এই থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় ঘনমাত্রা। কারণ যেহেতু দ্রবণের মধ্যে থাকবে ঘনমাত্রা, আর এটার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। তার মানে পিএইচটা কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএইচ বলে। তাহলে এটাকে আমরা তাহলে বলছি যে এই যে পিএইচ, এই পিএইচ এর সংজ্ঞাটা কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএইচ বলে। তো এই যে আমরা একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করালাম, তাহলে এটা একটু বলে দিচ্ছি যে বিষয়টা আসলে কি, সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা পিএইচ এর সংজ্ঞা দাঁড় করালাম, পিএইচ স্কেলের সংজ্ঞা দাঁড় করলাম, কিন্তু পিএইচ স্কেলটা তো দেখে বুঝলাম না যে পার্থক্যটা করব কিভাবে। ঠিক আছে, তো যদি এতটুকু লেখা হয়ে যায় এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি উপর থেকে। তাহলে এই যে প্রিলি এবং রিটেনের মধ্যে এই মানটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে সেই বিষয়টা এখন একটু দেখাবো। মুছে দিলাম। হ্যাঁ, এবার একটু খেয়াল করুন, অনেকে চান শুধু ইনফরমেশন, হ্যাঁ, আবার অনেক সময় চান যে জাঁকজমক ক্লাস, শুধু ওই শর্টকাট কিছু জিনিস দিয়ে তো আসলে কিছু শেখা যাবে না। ঠিক আছে, বাট একটা ধারাবাহিকতা মেনটেন করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। পিএইচ স্কেলের যে সীমাটা সেটা শুরু হয়েছে 0 থেকে শেষ হয়েছে 14-তে গিয়ে, মাঝখানে হচ্ছে 7, যেটাকে আমরা বলি নিরপেক্ষ।
নিরপেক্ষ। আপনাকে কেউ যদি বলে যে অ্যাসিডের সীমা কত, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এটা হচ্ছে অ্যাসিডের সীমা, আর 7 থেকে 14 পর্যন্ত ক্ষারকের সীমা। আমরা অনেকে শুধু এই জিনিসটুকুই পড়ি, আর এই জিনিসটুকু পড়েই কিন্তু আমরা ধরা খেয়ে যাই। কেন ধরা খেয়ে যাই সেই বিষয়টা বলছি, যে কেন আমরা এই জিনিসটা পড়তে গিয়ে ধরা খেয়ে যাব। এই কারণে এখন আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার উত্তর দিবেন, বলবেন বিশুদ্ধ ক্ষারকের পিএইচ কত। প্রিলির প্রশ্ন যদি করে বিশুদ্ধ ক্ষারকের পিএইচ কত, বা প্রশ্ন করলো বিশুদ্ধ অ্যাসিডের পিএইচ কত, বলেন বলেন তো দেখি, যে বিশুদ্ধ ক্ষারকের পিএইচ কত, বিশুদ্ধ অ্যাসিডের পিএইচ কত, প্লিজ দেখি। ধন্যবাদ মুরাদ হোসেন, বিস্তারিত শিখতে পারলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। যাই, তাহলে এটা একটু বলবেন যে বিশুদ্ধ ক্ষারকের পিএইচ কত, বিশুদ্ধ অ্যাসিডের পিএইচ কত, অ্যান্সার করেন দেখি। সজীব চৌধুরী, তাহলে বিশুদ্ধ ক্ষারকের পিএইচ বলছেন 14, আর বিশুদ্ধ অ্যাসিডের পিএইচ হচ্ছে 7। আচ্ছা, সজীব চৌধুরীর উত্তরটা খুব সুন্দর হয়েছে, তবে একটা ভুল একটা সঠিক হয়েছে। সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যদি বলে বিশুদ্ধ ক্ষারক, তাহলে মনে রাখবেন বিশুদ্ধ ক্ষারকের পিএইচ হচ্ছে, বিশুদ্ধ ক্ষারক, এই বিশুদ্ধ ক্ষারকের পিএইচ হচ্ছে 14। আর যদি বলে বিশুদ্ধ অ্যাসিড, তাহলে হবে 0। বিশুদ্ধ অ্যাসিড যদি বলে তাহলে হচ্ছে 0। এখন একটা বিষয়, তাহলে অ্যাসিডের মধ্যে তো আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তীব্র অ্যাসিড, আবার আরেকটা হচ্ছে কি মৃদু অ্যাসিড। ক্ষারকের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে তীব্র ক্ষারক, আরেকটা হচ্ছে কি মৃদু ক্ষারক। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এই জায়গাটায় আসলে এই যে শূন্যের পর থেকে এই পর্যন্ত, মানে হচ্ছে 0.1 থেকে 3.5, এই যে সীমাটা, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। আর এরপর থেকে অর্থাৎ 3.6 থেকে 6.9, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে কেউ যদি প্রশ্ন করে এবার বিশুদ্ধ অ্যাসিড, তাহলে বলবো 0। কেউ যদি বলে তীব্র অ্যাসিড, তাহলে বলবো কি 0.1 থেকে 3.5। আর কেউ যদি বলে মৃদু অ্যাসিড, সেটা হচ্ছে 3.6 থেকে কত 6.9। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তো, একটা কথা মনে আছে কিনা, যে ওই যে কেমিক্যাল মেহেদিগুলো যখন লঞ্চ করে বাংলাদেশে, বিভিন্ন কোম্পানি তো ছিল, তার মধ্যে একটা মেহেদি ছিল না, মমতাজ গোল্ড কালার মেহেদি। এবং সেইখানে ওরা প্রথমবার যখন লঞ্চ করে তখন কিন্তু একটা ঝামেলা হয়েছিল। ঝামেলাটা কি ছিল, সেটা হচ্ছে যারাই ব্যবহার করেছে তাদেরই ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে যে ত্বকের ক্ষতি হয়েছে। পরবর্তীতে ওদের সেলটা কিন্তু ভালো হয়নি, এবং এই কারণে পরবর্তীতে ওরা কিন্তু ওদের বিজ্ঞাপনটা চেঞ্জ করে একটা মডেল এনেছিল খুব সুন্দর, ঠিক আছে, আমার দেখে ভালো লাগছিল তাই বললাম আর কি। তো এই যে সুন্দর যে মডেলটা নিয়ে আসছিল, এই সুন্দর মডেলটা যখন আপনার অ্যাডটা করে, অ্যাডের শেষের দিকে সে, আমি তো আর কোমর দুলাতে পারবো না, আমার কোমর দুলালে আমার পেটটা বড়, তো পেটটা দেখা যাবে আসলে, তো ও কোমর দুলাই দিলে এভাবে বলছিল 5.5। তো এই যে 5.5 আসলে পরে বলে যে মমতাজ গোল্ড কালার মেহেদির পিএইচ এখন 5.5। এই কথার অর্থ কি, আসলে আমাদের যে ত্বক, এই ত্বক আপনার যে সহনীয় যে মাত্রাটা আমরা যদি বলি, সেটা হচ্ছে 4.5 থেকে 5.5। আমাদের ত্বকের সহনীয় মাত্রা, পিএইচের সহনীয় মাত্রা 4.5 থেকে 5.5। এখন ওরা মেহেদির মধ্যে এখন কত ব্যবহার করতেছে, 5.5। তাহলে এটা কি সহনীয় মাত্রার মধ্যে পড়লো নাকি পড়লো না, পড়লো। এই কারণে এরপর থেকে পরবর্তীতে ওদের সেল আবার বেড়ে যায়। যদিও বাংলাদেশে কোনো কিছু চালানোর জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, ভাইরাল হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, কিন্তু আমি যে কেন ভাইরাল হতে পারছি না সেটাই বুঝতেছি না। ঠিক আছে, কেউ ভাত খেয়ে ভাইরাল হয়ে যায়, কেউ হাঁটতে হাঁটতে ভাইরাল হয়ে যায়, কেউ বঙ্গবন্ধুর ছবি রাস্তার মধ্যে মুছে ভাইরাল হয়ে যায়, চাকরিও পেয়ে যায়। আমি কি করলে কি হবে আমি নিজেও বুঝতেছি না আসলে। তবে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন ওদের মোটোটা আসলে কি ছিল। তো এখান থেকে কিন্তু একটা ইনফরমেশন আমাদের জন্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ত্বকের সহনীয় মাত্রা কত পিএইচের, 4.5 থেকে 5.5। আচ্ছা, আমাদের পেটেও তো অ্যাসিড থাকে,
এখন ওই প্রশ্নটায় আসি যে পেটে যে অ্যাসিড থাকে সেটা মৃদু না তীব্র? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। বলেন তো পেটে যে অ্যাসিডটা থাকে সেটা মৃদু না তীব্র? এই প্রশ্নের উত্তরটা দিবেন প্লিজ। পেটে যে অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার পিএইচের মান কত সেটা বলতে হবে না, মৃদু না তীব্র? বলেন। স্ট্রং, তীব্র। আচ্ছা, এই যে তীব্রর কথাটা যে বলছি, এবার মানটায় আসি। তীব্র ঠিক আছে, এবং তীব্রের এই যে ভ্যালুটা সেটা হচ্ছে 1.2 থেকে 2। ভাবা যায়? তীব্র এবং তার লেভেলটা হচ্ছে 1.2 থেকে 2। তাহলে এইরকম অ্যাসিড যদি এইভাবে আমার হাতের উপর ফেলে দেয়, তাহলে টপ করে এদিক দিয়ে ঢুকে তো বের হয়ে যাবে। তাহলে আমার পেটটা যদিও ঝুলে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাসিডের ভারে ঝুলে গেছে সেটা বলছি না, মানে চর্বির কারণে ঝুলে গেছে। অনেকগুলো কারণ আছে, মোটা হয়ে গেছি তো অনেক, জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না। রাস্তায় বের হলেই দেখা যায় এই যে খাবারের দিকে চোখ গেলেই খেতে মন চায়, আগে খেয়ে ফেলি, খাওয়ার পর ভাবি এটা আমার কপালে ছিল আসলে। তো এখন একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এই তীব্র অ্যাসিডটা আমাদের ক্ষতি করতে পারে না কেন? কারণ আমাদের পাকস্থলী যেটা, এই পাকস্থলীর যে লেয়ারটা, এই লেয়ারটার কথা বলছি, এইখানে আপনার হচ্ছে খুব ভারী মিউকাসের একটা আবরণ থাকে, খুব ভারী। এই মিউকাসের আবরণটার কাজ হচ্ছে এই যে তীব্র যে অ্যাসিডটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে, সেটা এই পেটের যে ত্বকটা সেটাকে সরাসরি ইফেক্ট করতে পারে না। তার যে তীব্রতাটা সেটাকে প্রশমিত করে দেয় এই মিউকাসের ভারী আবরণটা। এই মিউকাসের ভারী আবরণ যদি না থাকতো তাহলে পেটকে ফুটো করে হয়তো বের হয়ে যেত আমাদের। তাহলে দেখেন সৃষ্টিকর্তা আমাদেরকে কতভাবে রক্ষা করতেছে। কোনো কারণে যদি এই আবরণ ধীরে ধীরে মানে ক্ষত হতে থাকে, তাহলে তখন যদি এই জায়গাটায় অ্যাসিড লেগে যায় তখন জ্বালাপোড়া করবে না? ওই যে অনেক সময় আলসার, যে পেটের ক্ষত সৃষ্টি হওয়া যে আমরা বলে থাকি, আসলে বিষয়টা সেটা হচ্ছে এরকম। তাহলে যে বিষয়টা সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু খুব তীব্র, খুব তীব্র। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে, তাহলে আমরা এই জায়গায় মৃদু আর হচ্ছে কি তীব্রটা জেনে নিলাম। একটা মজার কথা বলি, যদিও বলাটা ঠিক না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। যে বিষয়টা হচ্ছে, যদি মনে করেন যে বলি যে আমাদের যে চোখের পানি, হ্যাঁ, চোখের যে জল আর হচ্ছে মুখের যে লালা, এই দুইটার পিএইচ কত জানেন তো? খুব কাছাকাছি। চোখের জলের পিএইচ অ্যাবাউট 6.6, লালা 6.7, একদম কাছাকাছি। ভ্যারি করতে পারে সামান্য, বাট এটা হচ্ছে এরকম কাছাকাছি। আর আপনারা কেউ কি চোখের জল খেয়েছেন? মানে হচ্ছে যখন কী হতো যে আমি আপনার হচ্ছে এই যখন ছোটোবেলায় মা যখন মারতো আর কি, হ্যাঁ, মা যখন পেটাইতো বলতে গেলে আসলে ওনার করে তো লাভ নেই। মা যদি আবার লাইভে দেখে ফেলে পরে আবার ঝামেলায় পড়ে যাবো। সেটা হচ্ছে ছোটোবেলায় কথা না শুনলে তো পেটাতো এমনই। তো এখন যখন মার খেতাম, মার খাওয়ার পর একদিন এমন মার দিছে, মার দেওয়ার পর চোখ দিয়ে অনেক পানি বেরিয়েছে। আমি একটা জায়গায়, মানে আমাদের এই এলাকার যে গলি চিপা চাপা বলতাম আর কি, চিপায় গিয়ে তো তখন দাঁড়ায় কান্না করতেছে। আর এমন সময় চোখের এই দিক দিয়ে আইসা চোখের জলটা এই দিকে যখন চলে আসছে ঠোঁটের ঠিক কাছাকাছি, তখনই জিহ্বা দিয়ে একটু টান দিয়ে নিছি। টান দিয়ে নিয়ে দেখি যে আরে এটা তো একটু নোনতা নোনতা লাগে আসলে। তো ওইবারই খাইছিলাম। তো এই যে চোখের জল, এটার পিএইচ হচ্ছে এত, এটা হচ্ছে 6.7। আমাদের যে মূত্র বা ইউরিন, এই মূত্রের যে পিএইচ লেভেল সেটাও 6.6 বা 6.7 বলতে পারেন। তবে ব্যক্তির ক্ষেত্রে ভ্যারি করতে পারে, 6.4 থেকে 7.4 ভ্যারি করতে পারে। তার মানে কিন্তু এটা না আমি চোখের জল খেয়েছি মানে এটাও করেছি, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। ওইটার মানে পিএইচ লেভেলের কথা বলছি আর কি, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে এই তিনটা জিনিস খুব কাছাকাছি। তবে এদের চাইতে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ত্বকের জন্য সহনীয় কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিষয়টা, সেটা আমাদের রক্তের পিএইচ কত সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 7.2 থেকে 7.4, খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা রেফারেন্স অনুযায়ী সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। বুঝা গেল? এখন একটা বিষয় খেয়াল করুন, ক্ষারকের বেলায় যদি আসি, কোনটা তীব্র কোনটা মৃদু। 7.1 থেকে, ঠিক আছে, 12.9 এটা হচ্ছে মৃদু। আর এরপরে 13 থেকে 13.9 এটা হচ্ছে তীব্র। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে মৃদু ক্ষারকের সীমা কত, এত 7.1 থেকে 12.9, তীব্র ক্ষারকের সীমা কত, এত। তারপর মৃদু অ্যাসিডের সীমা, তীব্র অ্যাসিডের সীমা, বিশুদ্ধ অ্যাসিডের সীমা,
তারপর হচ্ছে বিশুদ্ধ ক্ষারকের পিএইচ এর মান কত, অ্যাসিডের লেভেলটা হচ্ছে কত 0 থেকে শুরু হয়ে 6.9, আর এটার ইয়াটা হচ্ছে কত ক্ষারকের 7.1 থেকে কত 14, নিরপেক্ষ কত 7, নিরপেক্ষ হচ্ছে কত 7। তাহলে দেখুন এইভাবে যদি একটা পিএইচ স্কেল বিশ্লেষণ করে আমরা পড়ি, তাহলে সেটা মৃদু হোক, তীব্র হোক, নিরপেক্ষ হোক, বিশুদ্ধ হোক, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একসাথে ইনফরমেশনগুলো পেয়ে যাব এবং কিছু বিষয় আমাদের অ্যানালাইসিস করাটা সহজ হয়ে যাবে। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের মাটির যে সাধারণ পিএইচ সেটা কত বলেন তো? আমাদের মাটির সাধারণ যে পিএইচটা, সেই পিএইচটা কিন্তু হচ্ছে আপনার 4 থেকে 8 পর্যন্ত। তাহলে দেখুন তো 4 থেকে 8 পর্যন্ত, তার মানে হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু, তার মানে এখানে অ্যাসিডও আছে, নিরপেক্ষও আছে, আবার কি আছে ক্ষারকের অংশ আছে। এই কারণে তো মাটি 3 ধরনের হয়ে থাকে পিএইচের বেলায়, অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি, নিরপেক্ষ মাটি। সবার উপরের দিকে যে মাটিটা থাকে সেটা অম্লীয়, মাঝখানেরটা হচ্ছে কি নিরপেক্ষ, এরপরেরটা হচ্ছে কি ক্ষারীয়। এই যে সাধারণ মাটির পিএইচ 4 থেকে কত 8। তাহলে দেখুন তো এই জিনিসগুলো কানেক্ট করে যদি পড়া যায়, আমি জাস্ট পড়ানোর সিস্টেমটা দেখাচ্ছি, ঠিক আছে? কানেক্ট করে যদি পড়তে পারি আমরা, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কোনো প্রবলেম থাকবে? তাহলে বলেন তো যে পিএইচ স্কেলের এই যে জিনিসগুলো, সেটা কিছুটা বোঝা গেছে কিনা, প্লিজ আমাকে একটু জানাবেন। পিএইচ স্কেলের জিনিসগুলো একটু বোঝা গেল কিনা প্লিজ জানান। হ্যাঁ প্লিজ একটু জানাবেন। জি, আমি তো কমেন্টস চেক করতে পারতেছি না, তাই বারবার মোবাইলের এদিকে গিয়ে দেখতে হচ্ছে। বুঝতে পেরেছি, আসাদুজ্জামান হৃদয়, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে বিষয়গুলো, টুকটাক বিষয়গুলো যদি একটু অ্যানালাইসিস করে যদি পড়া যায়, দেখা যায়, তাহলে কিন্তু আমরা সুন্দর মানে এই জায়গায় একটা পার্থক্য করে তারপর কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? তো এখন যে বিষয়টা, অম্ল ক্ষারকের কনসেপ্ট তো শেষ হবার নয়, কারণ এখানে আরও অনেক কিছু আছে। আমরা লাস্ট একটা জিনিস দেখে এই জায়গাটায় শেষ করব আর কি, সেটা হচ্ছে ব্রনস্টেড লরির মতবাদ। ব্রনস্টেড লরি দুইজন বিজ্ঞানী মিলে অম্ল ক্ষারক সম্পর্কিত একটা মতবাদ দিয়েছেন, তবে তাদের মতবাদের ভিত্তি ছিল যেটা, সেটা হচ্ছে প্রোটন। এখন প্রোটনটা কি এবার একটু বলি। সেটা হচ্ছে, ধরুন আমাদের কাছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1। আমরা যদি এর ডায়াগ্রাম দেখি, তাহলে এর শেষ কক্ষপথে, মানে এর এক কক্ষপথে একটা ইলেকট্রন, তার মানে এই 1 পারমাণবিক সংখ্যা, এই কথাটার অর্থ হচ্ছে এর মধ্যে একটা প্রোটন, একটা কি ইলেকট্রন, কারণ সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন না থাকলে তার নিরপেক্ষ হবে না। তার মানে নিউক্লিয়াসের মধ্যে আছে একটা প্রোটন, কক্ষপথে আছে একটা ইলেকট্রন। আচ্ছা, এই হাইড্রোজেন যদি কখনো, ঠিক আছে, যদি কখনো সে তার ইলেকট্রনটা দান করে দেয়, তাহলে সে H+ আয়নে পরিণত হবে। মানে কি করে দিল? দান করে দিল। কি দান করলো? ইলেকট্রন দান করলো। এখানে H2 পরমাণু, এখানে সমতা করার জন্য 2 দিয়ে দিলাম। আর এখানে যেহেতু 2টা প্লাস, জারণ বিজারণের ধারণা অনুযায়ী যেহেতু আমরা পড়েছি, তাহলে এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিলে 0 হয়ে যাবে। আর এই পাশটা তো এমনিই 0 আমরা জানি। তো এখন ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে সে দান করেছে। যখন হাইড্রোজেন ইলেকট্রনটা দান করে দিবে, তাহলে তার শেষ কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে তার মধ্যে অস্তিত্ব থাকবে কি? তার শুধুমাত্র প্রোটনের। এই কারণে এইখানে এই প্রোটন বলতে আসলে যাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে H+কে। তাহলে H+ এর একটা নাম আমরা পেয়েছি হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন একটা নাম পেয়েছি হাইড্রোনিয়াম আয়ন, আর একটা নাম পেলাম কি? প্রোটন। তাহলে প্রোটন বলতে কাকে বোঝানো হচ্ছে? H+কে।
তাহলে H প্লাসকে যদি বুঝায় তাহলে ব্রনস্টেড লাউরি এই কথাটাই বলছেন যে যারা প্রোটন দান করবে আর একদল থাকবে যারা গ্রহণ করবে। যারা দান করবে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষারক। তাহলে খুব কঠিন কিছু, বাট এক্সাম্পলটা অবশ্যই দেখবো আমরা। বাট সংজ্ঞাটা এই যে প্রোটনের উপর ভিত্তি করে তারা যেহেতু সংজ্ঞাটা দিয়েছেন, এই কারণে এই মতবাদের নাম হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদকে বলছি আমরা প্রোটোনীয় মতবাদ। প্রোটোনীয় মতবাদ একটু কষ্ট হয়ে যাবে যারা একটু নন সায়েন্সে, তাদের কাছে এই যে যৌগ হঠাৎ করে সংকেতগুলো দেখার কারণে, বাট একটু মনোযোগ দিলে দুইবার একবার দেখলে হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে অ্যান্টি লগ করার সিস্টেমটা কি? আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি বলি যে ধরেন এইখানে হচ্ছে লগের ভিত্তি তো দুইটা, একটা হচ্ছে 10 ভিত্তিক আর একটা হচ্ছে ই ভিত্তিক। লগের দুইটা ভিত্তি আমরা বলতে পারি, একটা হচ্ছে ই ভিত্তিক আর হচ্ছে 10 ভিত্তিক। তো ন্যাচারাল লগারিদম বলতে আমরা ই কে বুঝি, আর এমনি সাধারণ হিসেবে জেনারেল হিসেবে আমরা বুঝি যে স্বাভাবিক হিসেবে 10, ভিত্তিটা হচ্ছে 10। তো ধরেন এখানে আছে লগ, এইখানে আমরা ধরেন দিলাম এক্স ইজ ইকুয়াল টু এইখানে দিলাম ওয়াই। তো লগের এখানে ভিত্তিটা হচ্ছে কত? 10। অ্যান্টি লগ মানে লগটাকে উঠাই দিব। তো লগটাকে যখন উঠাই দিব পরের লাইনে, তো লগ যখন উঠাই দিবেন তখন এইটার যে ভিত্তি, এইটার দাগে একটু তাকাবেন, লগের যে ভিত্তিটা কত? 10। বা এখানে ওরা যা ভিত্তি দিয়ে দেয় অঙ্কের মধ্যে সেটা ভিন্ন বিষয়, বাট এমনি স্বাভাবিক ভিত্তিটা কত? 10। লগ উঠাই দেওয়ার মানে হচ্ছে অ্যান্টি লগ। লগটা যখন উঠাই দিব তখন এই যে ভ্যালুটা যা আছে এখানে তাই লিখে দিব, আর এইখানের যে ভিত্তিটা এই পাশে চলে যাবে, চলে গেলে আর এইখানে যেটা থাকবে সেটা তার পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। এইটা হচ্ছে অ্যান্টি লগ, তার মানে হচ্ছে লগটাকে উঠাই দিলাম। ঠিক আছে, লগের ব্যবহার থেকে লগটাকে উঠাই দিলে তাহলে এটা দুর্বল অ্যাসিড, আর হচ্ছে দুর্বল অ্যাসিডের নাম সংকেত। এই দুর্বল অ্যাসিডের নাম আর সংকেতের মধ্যে পড়ে আছে। আচ্ছা, তো দুর্বল অ্যাসিডের নাম আর সংকেতের বেলায় একটু বলে দিচ্ছি, আর বলে দিয়ে এই ব্রনস্টেড লাউরির বিষয়টা শেষ করে দিচ্ছি। জানতে চাচ্ছেন, হয়তো ভাববেন যে আমি বলতেছি না কেন। যেমন আমরা সাধারণত যেটা বলে থাকি যে অ্যাসিডের দুইটা শ্রেণী বিভাগ করতে পারবো আমরা। এটা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন তার জন্য বলছি, এই ব্যাপারটা আবার আসবো। একটা হচ্ছে জৈব অ্যাসিড, আরেকটা হচ্ছে অজৈব অ্যাসিড। তো অজৈব অ্যাসিডকে কিভাবে চিনব? সেটা হচ্ছে COOH, এই মার্কাটা যার মধ্যে দেখব, ঠিক আছে, বুঝে নিব সেটা হচ্ছে কি অজৈব অ্যাসিড। নৌকা থাকলে যেমনি বুঝি আওয়ামী লীগ, ধানের শীষ থাকলে হচ্ছে বিএনপি, এরকম এই মার্কাটা থাকলে বুঝে নিব এটা হচ্ছে একটু ভুল লিখলাম, এটা হচ্ছে জৈব অ্যাসিড, আর এই জায়গাটায় আসবে অজৈব অ্যাসিড। মানে এই মার্কাটা থাকলে হচ্ছে কি জৈব অ্যাসিড। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এটা যার সাথেই থাকুক, নাম না জানি, কিন্তু আমরা বলবো জৈব অ্যাসিড। যেমন একটা সংকেত দেখলাম CH3COOH। এখন দেখেন তো এই যে মার্কাটা, মানে এই জায়গায় এই মার্কাটা আছে কি না, তার মানে এটা কি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, যদিও এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, বাট আমরা ওই সেন্সে যাব না। যারা নন সায়েন্স তাদের জন্য বোঝার জন্য বলছি, এই মার্কাটা থাকলে বুঝে নিব অজৈব অ্যাসিড। আর মনে রাখবেন অজৈব অ্যাসিড সাধারণত জৈব অ্যাসিড সাধারণত অজৈব অ্যাসিডের তুলনায় কি হয়? দুর্বল হয়। মানে এটা হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে কি দুর্বল। তাহলে দুর্বল অ্যাসিডের নাম চাচ্ছে, তাহলে জৈব অ্যাসিড কয়েকটার নাম দিয়ে দিলে হয়। আবার অজৈব অ্যাসিডের মধ্যে কেউ কেউ আছে, তারা কি হতে পারে? দুর্বল হতে পারে, বাট আলটিমেটলি দুর্বল বলতে জৈব অ্যাসিডকে বোঝানো হয়, কারণ অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল অ্যাসিড। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে মার্কাটা আছে, তাহলে এই মার্কাটা আছে, এটা থাকলে বুঝবো আমরা জৈব অ্যাসিড, এবং এটা একটা দুর্বল অ্যাসিড, এবং এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, বা আবার অনেক সময় আমরা বলে থাকি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বলা যায় কি না? বলা যায়। আবার আমরা বলতে পারি হুক্কুক, মানে এটা মনে রাখার জন্য বলছে হুক্কুক। আসলে এখানে হচ্ছে কার্বন হচ্ছে কয়টা? 2টা, হাইড্রোজেন হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে কয়টা? 4টা। এইটার সংকেতটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটাও একটা কি অ্যাসিড? জৈব অ্যাসিড। তাহলে এটাও একটা দুর্বল অ্যাসিড। আবার অজৈব অ্যাসিডের গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমরা বলে থাকি সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। বাট
অজৈব অ্যাসিডগুলোর মধ্যে একটা দুর্বল অ্যাসিডের নাম হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড। এগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল। তাহলে এই যে মানে আগে তো বুঝতে হবে যে দুর্বল কেন বলছেন, সবল কেন বলছেন। আসলে দুর্বল বলার পিছনে মূল কারণ হচ্ছে এরা যখন পানিতে বিয়োজিত হয় এরা কম H+ আয়ন উৎপন্ন করতে পারে, আর এরা যখন দ্রবীভূত হয়, বিয়োজিত হয়, তখন বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। H+ আয়ন যারা যত বেশি উৎপন্ন করবে তারা তত বেশি শক্তিশালী। এই কারণে অজৈব অ্যাসিডগুলো শক্তিশালী, জৈব অ্যাসিডগুলো দুর্বল। কেন? তারা কম পরিমাণে H+ আয়ন বিয়োজিত করতে পারে। এই কারণে এদের বেলায় পিএইচের যে ভ্যালুটা সেটা 7-এর কাছাকাছি পাওয়া যায়, মানে মৃদুর ঘরে পাওয়া যায়, কিন্তু এদেরটা পিএইচের মানটা তীব্রর ঘরে পাওয়া যায়। বুঝে গেল কিনা? তাহলে ওই যে যিনি প্রশ্ন করেছেন যে ওই যে 3টা নাম দিয়ে দেন, 3টা নাম আপনি নিজেই বাছাই করে নিতে পারবেন, বাট কেন দুর্বল বলছেন, কেন শক্তিশালী বলছেন, এই বিষয়টা তো জানতে হবে। আচ্ছা, তো আমরা শেষ দিকে চলে আসছি। আমরা বলছিলাম ব্রনস্টেড লাউরি প্রোটন কাকে বলে? H+ কে বোঝায়। দান করলে অ্যাসিড, গ্রহণ করলে কি? ক্ষারক। আমরা এখন এটার সংজ্ঞাটাই যাব। হ্যাঁ, এই ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী কাকে আমরা অ্যাসিড বলছি, কাকে ক্ষারক বলছি, খেয়াল করবেন। ব্রনস্টেড, আমার কাছে ওই আরেকটা ডিভাইস নাই যার কারণে মতামত দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছেন, আজকে একটু কষ্ট হচ্ছে। ভিডিওর সাথে সাউন্ড ম্যাচিং হয় না কেন? ওইটা একটু ইসের কারণে হচ্ছে আসলে। হ্যাঁ, খুব সম্ভবত একটু প্রবলেম হয়েছে আজকে। আজকে স্ট্রিম ইয়ার্ড মানে ওইটা দিয়েই করতে পারিনি তো, তাই সাউন্ডটা মানে কলাপস করেছে আসলে হয়তো। ব্রনস্টেড লাউরির মতবাদ, এই ব্রনস্টেড লাউরির মতবাদে যদি যাই তাহলে সংজ্ঞাটা দাঁড় করাতে চাইলে দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষারক। কিন্তু কি দান করবে? প্রোটন। তাহলে আমরা এখানে জাস্ট বলতে পারি ব্রনস্টেড লাউরির মতে যে সকল পদার্থ প্রোটন, এই প্রোটন বলতে বুঝাচ্ছি, একবার লিখলাম H+, দান করে তাদেরকে অম্ল, এবং যারা গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। এখন আসেন একটা এক্সাম্পলে যাই। দান করবে, গ্রহণ করবে, বিষয়টা বুঝবো কীভাবে? যেমন এই জায়গাটায় যদি বলি, ধরেন HCl তো অ্যাসিড, এটা জানি, আর আরেকটা ধরেন পানি H2O। এখন বিষয়টা হচ্ছে, ধরেন এই দুজনের মধ্যে বিক্রিয়া হইল, বিক্রিয়া হওয়ার ফলে আমরা পেলাম H3O+ আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। দুই একটা বিক্রিয়া একটু মনে রাখতে হবে যারা আমরা নন সায়েন্সের, তারপর একটু এখানে বুঝাচ্ছি বিষয়টা, খেয়াল করবেন। সেটা হচ্ছে এখানে পানির মধ্যে আগে হাইড্রোজেন ছিল কয়টা? 2টা, এখানে হয়ে গেল কয়টা? 3টা। বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। আর যদি বেড়ে থাকে তাহলে আমার কাছে ছিল 10 টাকা, 20 টাকা হলো কিভাবে? আমি গ্রহণ করেছে, তার মানে এখানে ছিল 2টা, হয়ে গেল 3টা, তার মানে সে গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? H+, তার মানে H+ এখানে গ্রহণ হয়েছে। কে গ্রহণ করলো? পানি গ্রহণ করলো। পানি যে সবসময় নিরপেক্ষ বিষয়টা এমন না। পানি অম্ল হিসেবে আচরণ করতে পারে, পানি ক্ষারক হিসেবে আচরণ করতে পারে, পানি নিরপেক্ষ হতে পারে। এই জায়গাটায় সে যেহেতু গ্রহণ করেছে, তাহলে যারা গ্রহণ করবে, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী যারা প্রোটন গ্রহণ করলে তাদেরকে আমরা কি বলি? ক্ষারক। তাহলে এখানে পানিটা ক্ষারক হিসেবে আচরণ করছে। তাহলে যদি ক্ষারক পেয়ে যান তাহলে তো অ্যাসিড তো পেয়েই যাবেন, কারণ এটা যেহেতু গ্রহণ করছে, এই জিনিসটা কারো না কারো কাছ থেকে আসছে। সেটা কার কাছ থেকে? এখান থেকে Hটা আলাদা হয়ে যাওয়ার কারণেই তো এই যে ক্লোরিনটা থেকে এই যে ক্লোরাইড আয়ন। তার মানে এই যে যৌগটা যখন H+ দান করে দিল, প্রোটনটা যখন দান করে দিছে, আর সেটা গ্রহণ করছে পানি। তো দান করলো, আর দান করলে যারা দান করে তাদেরকে সাধারণত আমরা কি বলি? অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে কি? ক্ষারক। একটু আগে আমরা বললাম H+ যারা উৎপন্ন করবে তারা অ্যাসিড, আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী। হাইড্রোক্সিল যারা উৎপন্ন করবে তারা ক্ষারক। কিন্তু আমরা আবার এই জায়গায় শুধু প্রোটনের উপর ভিত্তি করে, H+ উপরে ভিত্তি করে গ্রহণ আর হচ্ছে কি ত্যাগ করলে অ্যাসিড, গ্রহণ করলে কি? ক্ষারক। সংজ্ঞায়িত করা যায় কিনা?
তাহলে দেখেন ওইখানে একটা বিষয় ছিল বিয়োজিত হওয়ার যে বিষয়টা সম্পর্কে আমরা বলেছিলাম H+OH-, বাট এখানে শুধু প্রোটন দিয়েও অম্ল ও ক্ষারককে কী করা যাচ্ছে, সংজ্ঞায়িত করা যাচ্ছে, এবং শুধু একটা জিনিসের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করার কারণে এটাকে আমরা বলছি প্রোটনীয় মতবাদ। তাহলে পরীক্ষায় টেকনিক্যালি যদি প্রশ্ন করে অম্ল ক্ষারক সম্পর্কিত প্রোটনীয় মতবাদ সম্পর্কে লিখুন, তাহলে কোনটা অ্যান্সার করব? ব্রনস্টেড-লরির মতবাদ। দেখুন তাহলে বোঝা গিয়েছে কিনা, তাহলে প্লিজ একটু জানাবেন। প্লিজ একটু জানাবেন যে বুঝেছেন কিনা বিষয়টা। তাহলে এই যে জিনিসগুলো যদি অনেক সময় হয়ে গেছে, মানে আসলে প্রায় 11টা বাজে, আসলে আজকে আমার একটু সমস্যার কারণে একটু লেট হয়ে গেছে আসলে। হ্যাঁ, আমি ওই আগেই বলেছি যে আমার পারিবারিক একটু সমস্যার কারণে আমি টাইম মতো শুরু করতে পারিনি, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে এটা একটু অন্যভাবে না দেখার জন্য অনুরোধ রইল। বাট তারপরেও একটু আসলে মানুষ তো মানে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, পারিবারিক কিছু সমস্যা থাকে, বাচ্চা কাচ্চা থাকলে মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়। আজকে হয়ে গেছে, তো এটাকে একটু অন্যভাবে দেখেন না আপনারা, ঠিক আছে। আপনারা তারপর আমি চেষ্টা করেছি কিছু একটু পড়ানোর জন্য, আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। আপনারা একটু জানাবেন যে আপনারা বুঝেছেন কিনা। যদিও একটু কষ্ট হয়ে গিয়েছে অনেকের, বাট একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, কিছুটা আইডিয়া পেলেন কিনা জিনিসটা আসলে যে কোন জায়গাটা থেকে শুরু করা উচিত, একটু জানাবেন। এই বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে কিনা, না জাস্ট হাতে গোনা কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, এই ব্যাপারটাই আমি অবশ্যই বলে দিব, ঠিক আছে। এই ব্যাপারটা মুখস্থ করতে হবে না, বুঝে বুঝেই পড়া যাবে, জাস্ট কয়েকটা বিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে। এর জন্য যারা নন সায়েন্সে তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, হাতে গোনা কয়েকটা বিক্রিয়া। রিটেনে কি বিক্রিয়া আসে? দেখুন একটা বিষয় বলছেন যে রিটেনে বিক্রিয়া আসে কিনা, রিটেনে বিক্রিয়া আসে না, কিন্তু আপনি এই যে ব্রনস্টেড-লরির মতবাদটা লিখবেন, আর্হেনিয়াসের মতবাদটা লিখবেন, লিখলে আপনি শুধু লিনিয়ার লেখা লিখে গেলেন, আরেকজন লিনিয়ার লেখা লিখলো, সংজ্ঞাটাও লিখলো, পাশাপাশি একটা বিক্রিয়া দিয়ে দেখাই দিল, মার্কস আপনি বেশি পাবেন না সে বেশি পাবে। তাহলে সব কিছু নির্ভর করতেছে প্রেজেন্টেশনের উপর। স্যার কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনে? আমাদেরকে কিন্তু ব্যক্তিগতভাবে চিনে না, খাতার প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে অনেক কিছু। রসায়নের যখন কোনো একটা অংশ থেকে লিখবেন তখন অবশ্যই একটা রাসায়নিক বিক্রিয়া আমি মনে করি বেসিক্যালি অ্যাড করা উচিত, কারণ রসায়ন থেকেই তো শুধু প্রশ্ন হবে না, সর্বোচ্চ 4-5 মার্কসের প্রশ্ন হবে। হাতে গোনা কয়েকটা জিনিস যদি আমরা একটু দেখে নিই তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে, খাতার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, মার্কস ভালো পাবো আমরা। আশা করি মনে হয় বিষয়টা কিছুটা বোঝাতে পেরেছি আসলে। মিজান খুব ভালো ক্লাস হয়েছে। বাকিরা কি ঝিমাই গেলেন? কিছু বলবেন না আজকে, না? এই মাসের শেষের দিন থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে আর কি, ঠিক আছে। আজকে মানে দেওয়ার কথা ছিল, তো আমরা মোটামুটিভাবে ওগুলো ফাইনাল করেছি আসলে। কোর্স আউটলাইন আশা রাখি আপনাদের পছন্দ হবে আসলে, হ্যাঁ পছন্দ হবে। তো সবাই মোটামুটি যারা ছিলেন তারা কি বুঝতে পেরেছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছুটা কি বোঝা গেল? তাহমিনা আক্তার, জি ভালো লেগেছে না? যাক আলহামদুলিল্লাহ। তাহলে হয়তো 2-1 জনেরই মানে মনটা হয়তো মনের মতো হয়েছে আসলে। আসাদুজ্জামান হৃদয়, অনেক কিছু শিখলাম। জি, পেড কোর্সের ক্লাস শুরু হবে কবে থেকে? পেড কোর্সের ক্লাস শুরু হবে কবে থেকে এটা তো বললাম একটু আগে, সেটা হচ্ছে যে এই মাসের শেষ থেকে আর কি, বা আগামী মাসের 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে আর কি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জি, লুইস মতবাদ কি গুরুত্বপূর্ণ? এটা একবারই বিসিএসে এসেছে, তারপরেও লুইস মতবাদটা একটু পড়তে হবে, কারণ সরাসরি বিসিএসে এইভাবে উল্লেখ করে দিয়েছিল যে রিটেনের মধ্যে যে অম্ল ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদটি উল্লেখ করুন বা লিখুন, একবারই এসেছে ওইটা। তো তারপরেও অতটা গুরুত্বপূর্ণ না এদের তুলনায়, বাট পড়াটা উচিত আমি মনে করি, একটু ব্যতিক্রম বাট পড়াটা উচিত।
ভেঙে ভেঙে বুঝিয়েছেন, অনেক সহজ লেগেছে। রুটিন আর ফ্রি ক্লাসগুলো কি হবে? দেখেন, ফ্রি ক্লাসগুলো আপনাদেরকে যা দিয়েছি, ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। ফ্রি ক্লাসের সাথে কখনোই এগুলো কম্প্রোমাইজ হবে না। ফ্রি ক্লাস যেগুলো দিয়েছি সেগুলো আমাদের প্রথম থেকেই নিয়ত ছিল, আর ফ্রি ক্লাসগুলো এমনিতেই চলতে থাকবে। যেমন 10টা ক্লাসের ফ্রি ক্লাসের রুটিন দিয়েছি, এই 10টা ক্লাস হবে, এবং 10টা ক্লাস হওয়ার পরও আরও বিভিন্ন টপিকের উপর আমি এবং আপনাদের রিয়াদ স্যার আমরা ফ্রি ক্লাসগুলো নিতে থাকব, মানে প্রতিনিয়ত চলতে থাকবে ফ্রি ক্লাসগুলো। এই ফ্রি ক্লাসের সাথে পেইড কোর্সের কোনো সম্পর্ক ওইভাবে নেই। ফ্রি ক্লাসগুলো এগুলো সবার জন্য উন্মুক্ত, সবাই করতে পারবে, বোঝার জন্য, জানার জন্য। আর আমরা চেষ্টা করব ওই সব টপিকগুলো একটু আলোচনা করার জন্য যেগুলো আসলে সাধারণত বিভিন্ন জায়গায় মানে স্কিপ করে বা ওইভাবে বলতে চায় না, বা একটু সময় লাগে পড়াতে। তো ওইগুলো একটু ভেঙে ভেঙে দিলে হয় কি, তাহলে আপনাদের পর্যাপ্ত হয়ে যাবে। আপনারা যে যেখানে পড়ছেন সাথে এই জিনিসগুলো একটু জেনে নিলে আপনাদের ওভারঅল হয়ে যাবে আসলে, ঠিক আছে? তো ওইটা আমাদের সবসময় চালু থাকবে। পরীক্ষা, ইভেন পরীক্ষাও ফ্রিতে থাকবে। এই পরীক্ষাগুলোর রুটিন আমরা সামনে এই কিছুদিনের মধ্যে দিব। আগামী সপ্তাহে আমরা একদম পূর্ণাঙ্গ একটা 45-এর রুটিন দিব। সেটা হচ্ছে মানসিক দক্ষতা, গণিত, বিজ্ঞান এবং হচ্ছে কম্পিউটার। আপনার হচ্ছে প্রায় এই যে 15 মানে 4 15 60, এই 60 মার্কসের করে প্রশ্ন হবে, প্রতি সপ্তাহে পড়া দেওয়া হবে, আর প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে। এরকম একটা রুটিন করে যেন পুরো সিলেবাসটা 45-এর আগে আমাদের শেষ হয়, এবং পাশাপাশি কিছু সলভ ক্লাসও থাকবে, ঠিক আছে? যাতে করে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, চেষ্টা করতে পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এরকম আমাদের প্ল্যান আছে এই জায়গায়, ঠিক আছে? আমার ক্লাস এমনিতেই ভালো লাগে। কনফিডেন্স কোচিংয়ে আপনার ক্লাস করেছে হাদি লিয়াকত। কোন ব্রাঞ্চে ক্লাস করেছিলেন আপনি আসলে? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স পড়াবেন না স্যার? হ্যাঁ, ইলেকট্রনিক্স পার্টের ম্যাক্সিমাম অংশটাই আসলে সেটা হচ্ছে শুধু রিটেন কেন্দ্রিক। আর এই কারণে শুধু ওই 15 মার্কস আমরা প্রিলি পরীক্ষা যেদিন হয়ে যাবে তার পরদিন থেকে পড়ানো শুরু করব নতুন করে। তাই ওইটা এই জায়গায় চাপ রাখিনি। একদম 85 মার্কস ফুল কাভার করে, একদম মানে নোট টোট করে পড়াটা রিভিশন দিয়ে ওভারঅল প্রিলির সাথে কম্বাইন করে শুধু ওই অংশটুকু মানে প্রিলির সাথে কানেক্টেড না ওইভাবে, বাট ওইখানে অনেক বেসিক পড়তে হবে। ক্লাসও লাগবে প্রায় 35 থেকে 40টার মতো ইলেকট্রনিক্সে। তো 35 থেকে 40টা ক্লাস আমরা একদম প্রিলির পর থেকে, মানে প্রিলি যেদিন দিব তার পর দিন থেকে আমরা পড়ব। এর আগে ওই 85 মার্কস, শুধু 85 মার্কস আমরা কভার করবো আর কি, ঠিক আছে? আর 15 মার্কস ওই সময়ের জন্য রেখে যাবে। জি, সবই করানো হবে, কোনো কিছু বাদ দেওয়া হবে না। আচ্ছা, তাহলে সবাইকে, মানে সবাই অনেক কষ্ট করে আসলে ছিলেন। ভালো থাকবেন তাহলে আপনারা সবাই। আমি তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জানাবেন যে আপনাদের মোটামুটি বোঝা হলে। জি, আমাদের সহায় আজ আপনার ক্লাস ছিল স্যার খুলনা বয়রাতে। হ্যাঁ, খুলনা বয়রাতে আজকে ক্লাস ছিল আসলে। এর জন্য আমি আসলে কি বলবো, মানে কিছু বিষয় আছে এগুলো বলা যাবে না আসলে। হ্যাঁ, কিছু বিষয় আছে বলা যাবে না, আর কিছু ঘটনা আছে যেগুলো আসলে পাবলিকলি বলতে পারবো না, ঠিক আছে? তবে আমি আসবো ইনশাল্লাহ। জি, তাহলে ভালো থাক।